বাংলাদেশে টেক ট্যালেন্টের অভাব নেই। আমাদের আসল সমস্যা হলো রাষ্ট্র এই ট্যালেন্টকে ঠিকভাবে চেনে না। আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজি ডিসিশনের অনেকগুলো এখনো এমনভাবে নেওয়া হয় যেখানে সিদ্ধান্ত যাচাই করার জন্য যথেষ্ট ডোমেন এক্সপার্টও থাকে না। বাংলাদেশের প্রথম প্রজন্মের আইটি প্রফেশনাল এবং ফ্রিল্যান্সারদের গভর্নমেন্ট তৈরি করেনি। তারা অনেকটাই নিজেদের তৈরি করেছে। তখন ইউনিভার্সিটিতে সব প্রয়োজনীয় প্র্যাকটিক্যাল স্কিল শেখানো হতো না, সামনে পরিষ্কার রোডম্যাপও ছিল না, ভালো ট্রেনিং ইনস্টিটিউটও খুব কম ছিল, প্রফেশনাল রিকগনাইজেশনও তো ছিলই না। তাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ছিল গুগল, W3 স্কুল, ব্লগ এবং অনলাইন ফোরাম। অনেকে সাইবার ক্যাফেতে গিয়ে রিসোর্স ডাউনলোড করতেন, বাসায় গিয়ে প্র্যাকটিস করতেন, বিদেশি ক্লায়েন্টের কাজ করতে করতে, ভুল করতে করতে শিখেছেন। অনেকে নিজের চেষ্টায় সফটওয়্যার কোম্পানি এবং এজেন্সি তৈরি করেছেন। আবার অনেক বাংলাদেশি প্রফেশনাল বিশ্বের বড় বড় টেকনোলজি কোম্পানি ও ইন্টারন্যাশনাল প্রোডাক্ট টিমে কাজ করার পর্যন্ত পৌঁছেছেন। অর্থাৎ বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রির প্রথম ফাউন্ডেশন ছিল বটম আপ। মানুষ আগে স্কিল তৈরি করেছে, ইনস্টিটিউশন এসেছে পরে। পরবর্তীতে ক্রিয়েটিভিটির মতো কিছু প্রাইভেট ইনস্টিটিউশন এবং বিভিন্ন কমিউনিটি শেখার পথকে কিছুটা স্ট্রাকচার করেছে। গভর্নমেন্টও এলডিপির মতো প্রজেক্ট শুরু করেছে। এসব উদ্যোগ কিছু মানুষকে হয়তো উপকার করেছে, কিন্তু আমাদের বড় ভুল হয়েছে কতজন রেজিস্ট্রেশন করলো, কতজন ট্রেনিং নিল, আর কতজনকে সার্টিফিকেট দেওয়া হলো, এসব সংখ্যাকে সাকসেস হিসেবে দেখা। টেক ইন্ডাস্ট্রিতে সার্টিফিকেট কাউকে প্রফেশনাল বানায় না। প্রফেশনাল তৈরি হয় ডিপ স্কিল থেকে, প্রবলেম সলভিং, ইংলিশ কমিউনিকেশন, রিয়েল প্রজেক্ট, মেন্টরশিপ এবং গ্লোবাল এক্সপোজার থেকে। গভর্নমেন্টের নিজের এলডিপি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টেও ট্রেনিং সিলেকশন, ট্রেনিং ভেন্ডর সিলেকশন, কোয়ালিটি মেন্টরিং এবং লং টার্ম মেন্টরিংকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ট্রেনিং হয়েছে, কিন্তু ট্রেনিং থেকে সাস্টেনেবল কেরিয়ার তৈরির সিস্টেম যথেষ্ট শক্তিশালী ছিল না। আর এই সমস্যাটা ইউনিভার্সিটি লেভেল থেকেই শুরু হয়। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার সিএসসি আইটি গ্র্যাজুয়েট বের হচ্ছেন, কিন্তু এডিপির তথ্য অনুযায়ী বছরে প্রায় 12,000 সিএসসি আইটি গ্র্যাজুয়েট তৈরি হলেও 80%রও বেশি জব সিকার বেসিক কোডিং, ম্যাথমেটিক্স এবং ইংলিশ রিটেনের টেক্সটে ব্যর্থ হন। এর মানে আমাদের তরুণদের ট্যালেন্ট নেই, বিষয়টা এরকম না। এর মানে ডিগ্রি এবং ইন্ডাস্ট্রি রেডিনেসের মধ্যে বড় গ্যাপ আছে। ইউনিভার্সিটিতে শুধু পুরনো সিলেবাস শেষ করলে হবে না, ইন্ডাস্ট্রি প্রফেশনালদের কারিকুলাম তৈরিতে আনতে হবে। ম্যান্ডেটরি ইন্টার্নশিপ লাগবে, রিয়েল প্রোডাক্ট নিয়ে ক্যাপস্টোন প্রজেক্ট তৈরি করতে হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে ইউএক্স, প্রোডাক্ট থিঙ্কিং, সাইবার সিকিউরিটি, এআই, ডাটা ও ক্লাউডের মতো স্পেশালাইজেশন যোগ করতে হবে। ইউএক্স বা প্রোডাক্ট ডিজাইনের কথাই ধরুন, এই প্রফেশনের জন্য দেশে ও বিদেশে নিয়মিত ভালো জব তৈরি হচ্ছে। অনেক বাংলাদেশি ইতিমধ্যেই এই সেক্টরে কাজ করছেন। মিডল ইস্টের মতো সৌদি আরবিয়া, ইউএই সহ বিভিন্ন দেশের গভর্নমেন্ট ডিজিটাল ট্রান্সফরমেশন, স্মার্ট সিটি, ই গভর্নমেন্ট এবং এন্টারপ্রাইজ লেভেল প্রজেক্টে বহু ইন্টারন্যাশনাল এজেন্সি কাজ করছে, এবং সেই এজেন্সিগুলোর মধ্যে উল্লেখযোগ্য অসংখ্য বাংলাদেশ বেশ এজেন্সি ফ্রিল্যান্সার থার্ড পার্টির মাধ্যমে কাজ করে যাচ্ছে। অর্থাৎ আমরা সেফ মেড হয়েও গ্লোবাল স্ট্যান্ডার্ডের কাজ করে ডেলিভারি দিচ্ছি। এটা প্রমাণ করে বাংলাদেশি ডিজাইনারদের, ইঞ্জিনিয়ারদের, প্রোডাক্ট প্রফেশনালরা শুধু লোকাল না, গ্লোবাল এন্টারপ্রাইজ ইকোসিস্টেমেও প্রতিযোগিতা করতে সক্ষম। কিন্তু বাংলাদেশের ঠিক কতজন ইউএক্স বা প্রোডাক্ট ডিজাইনার আছে, তার নির্ভরযোগ্য কোনো ন্যাশনাল ডাটা পর্যন্ত নেই। আর গ্লোবাল জব মার্কেটের দিকে যদি তাকান, তাহলে শুধুমাত্র ইউএক্স ডিজাইন এবং প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড প্রতি বছর আনুমানিক কয়েক লক্ষ, এটা প্রায় 3 থেকে 5 লক্ষেরও বেশি অ্যাক্টিভ জব পোস্টিং দেখা যায় বিভিন্ন জব প্ল্যাটফর্মে এবং কোম্পানি কেরিয়ার পেজগুলোতে। এর মধ্যে রিমোট, হাইব্রিড এবং এন্টারপ্রাইজ লেভেল রুলস অন্তর্ভুক্ত। এই ডিমান্ড শুধু কমছে না, বরং এআই, সাস, ফিনটেক, হেলথটেক এবং গভর্নমেন্ট ডিজিটাল সার্ভিস এক্সপানশনের কারণে আরও বাড়ছে। বেশিরভাগ প্রফেশনালের এই বিষয়ে ইনস্টিটিউশনাল ডিগ্রি পর্যন্ত নেই। প্রাইভেট কোর্স করছে, কমিউনিটি থেকে ফিডব্যাক নিয়েছে, রিয়েল প্রজেক্ট করতে করতেই প্রফেশনাল হয়েছে। একই সঙ্গে কিছু অদক্ষ ট্রেনার ও ইনস্টিটিউট এর সুযোগ ব্যবহার করে অবাস্তব স্বপ্ন বিক্রি করছে। কারণ কে যোগ্য ট্রেনার, কোন ইনস্টিটিউট ভালো এবং কার স্টুডেন্ট বাস্তবে কেরিয়ার তৈরি করেছে তা যাচাই করার শক্ত কোনো ব্যবস্থা নেই। গভর্নমেন্ট চাইলে ট্রেনার এবং ইনস্টিটিউটের ইন্ডিপেন্ডেন্ট একটা কোলাবোরেশন তৈরি করতে পারে। কতটা সার্টিফিকেট দেওয়া হলো সেটা না, স্টুডেন্টের পোর্টফোলিও, এমপ্লয়মেন্ট, ইনকাম এবং 2 বছর পর তার কেরিয়ার কোথায় আছে সেটা দিয়ে ট্রেনিংয়ের সাকসেস মেজার করতে হবে। এবার গভর্নমেন্টের নিজের ডিজিটাল প্রজেক্টের কথাই আসি। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার, সমস্যা কোনো কর্মকর্তা গ্রাম থেকে উঠে এসেছে কিংবা বিসিএস দিয়ে এসেছে, বিষয়টা এরকম না। একজন দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন জানা এবং টেকনোলজি প্রোডাক্ট বোঝা একই স্কিল না। একজন জার্নালিস্ট অ্যাডমিনিস্ট্রেটরের হাতে যদি সফটওয়্যার আর্কিটেকচার,
সাইবার সিকিউরিটি, ইউজার এক্সপিরিয়েন্স, ভেন্ডর ক্যাপাবিলিটি এবং প্রোডাক্ট কোয়ালিটির ফাইনাল অ্যাপ্রুভাল থাকে, কিন্তু পাশে ইন্ডিপেন্ডেন্ট ডোমেন এক্সপার্ট না থাকে, তাহলে তিনি প্রজেক্ট যাচাই করবেন কিভাবে? উল্টো যেটা হয়, ভেন্ডর যেভাবে বুঝিয়ে দেবে প্রজেক্টটি অনেক সময় সেভাবেই তৈরি হয়। বাজেট থাকবে, টেন্ডার থাকবে, সফটওয়্যার লঞ্চও হবে, কিন্তু সিটিজেনের জন্য ইউজেবল প্রোডাক্ট নাও হতে পারে। আগে সরকারের 2019 থেকে 2014 সালের আইসিটি কার্যক্রম নিয়ে প্রকাশিত হোয়াইট পেপারে ইরেগুলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ উইকনেস, স্ট্রাকচারাল প্রবলেম এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের বিস্তারিত চিত্র এসেছে। অর্থাৎ আমরা টেকনোলজিতে টাকা খরচ করিনি এটা সত্য না, আমরা টাকা খরচ করেছি, কিছু ক্ষেত্রে অনেক টাকাই খরচ করেছি, কিন্তু সেই খরচের বিপরীতে কতটা পাবলিক ভ্যালু তৈরি হয়েছে সেটাই আমাদের প্রশ্ন। এই জায়গায় বর্তমান গভর্নমেন্টের বড় রিফর্ম করার সুযোগ আছে। আইসিটি মিনিস্ট্রি ডিভিশনে চিফ টেকনোলজি অফিসার, চিফ প্রোডাক্ট অফিসার, চিফ ডিজাইন অফিসার, সার্ভিস সিকিউরিটি এক্সপার্ট এবং ডিজিটাল সার্ভিস স্পেশালিস্টের মতো প্রফেশনাল লিডারশিপ দরকার। এরা অ্যাডমিনিস্ট্রেটরকে রিপ্লেস করবে না, এরা অ্যাডমিনিস্ট্রেটরের ডিসিশনকে টেকনিক্যালি স্ট্রং করবে। দেশের ভিতরে ও বাইরে অসংখ্য বাংলাদেশি গ্লোবাল টেকনোলজি কোম্পানিতে কাজ করছেন, অনেকে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট তৈরি করেছেন, অনেকে বাংলাদেশে বসেই গ্লোবাল ক্লায়েন্টের জন্য সফটওয়্যার ও ডিজাইন সার্ভিস দিচ্ছেন। রাষ্ট্রের উচিত তাদের খুঁজে বের করা, একটি ভেরিফাইড টেক ট্যালেন্ট নেটওয়ার্ক তৈরি করা, তাদের রিকগনাইজ করা, তাদের সমস্যা শোনা, পলিসি, ক্যারিকুলাম, প্রক্রিউরমেন্ট, রিভিউ এবং মেন্টরশিপে তাদের নলেজ ব্যবহার করা। সবাইকে গভর্নমেন্ট জব দিতে হবে না, কিন্তু তাদের এক্সপার্টাইজ রাষ্ট্র ব্যবহার করতে পারে। সৌদি আরবের গভর্নমেন্ট ডিজিটাল সার্ভিসের জন্য ইউনিফাইড ডিজাইন সিস্টেম তৈরি করেছে, যা শতাধিক সরকারি সংস্থা ব্যবহার করছে। তারা গভর্নমেন্ট প্ল্যাটফর্মের ডিজিটাল এক্সপিরিয়েন্স নিয়মিত মেজার করে। ইউনাইটেড আরব ইমারাতও ফেডারেল গভর্নমেন্ট ওয়েবসাইটের জন্য ন্যাশনাল ইউএক্স এবং ডিজাইন স্ট্যান্ডার্ড তৈরি করেছে, কারণ তারা বুঝেছে গভর্নমেন্টের ওয়েবসাইট শুধু একটা ওয়েবসাইট না, এটা সিটিজেন এবং স্টেটের মধ্যকার প্রতিদিনের একটা এক্সপিরিয়েন্স। আর আমাদের বাংলাদেশের ওয়েবসাইটগুলোর কথাই চিন্তা করেন, কি একটা অবস্থা। প্রয়োজনে প্রাইভেট বা ইন্টারন্যাশনাল এজেন্সি দিয়ে গভর্নমেন্ট প্রোডাক্ট তৈরি করানো কোনো প্রবলেম না। বাংলাদেশের অনেক এজেন্সিও থার্ড পার্টি হিসেবে মিডল ইস্ট ও গ্লোবাল মার্কেটের জন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কাজ করছে। প্রবলেম এজেন্সি দেশি বা বিদেশি সেটা না, প্রবলেম হলো গভর্নমেন্ট কোয়ালিটি ডিফাইন করতে পারে কিনা, সঠিক পার্টনার নির্বাচন করতে পারে কিনা এবং কাজ শেষ হওয়ার পর ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট দিয়ে সেটা ভেরিফাই করতে পারে কিনা। এই গভর্নমেন্ট যদি সত্যি টেক সেক্টরকে সাহায্য করতে চায়, তাহলে ট্রেনিং প্রজেক্ট থেকে ট্যালেন্ট ইকোসিস্টেমে যেতে হবে, সার্টিফিকেট থেকে ক্যাপাবিলিটিতে যেতে হবে, লোয়েস্ট বিট থেকে প্রুভেন এক্সপার্টাইজে যেতে হবে, লঞ্চ থেকে মেনটেনেন্সে যেতে হবে, আর শুধু ডিজিটালাইজেশন থেকে ভালো ডিজিটাল এক্সপিরিয়েন্সে যেতে হবে। প্রফেশনাল রিকগনাইজেশন, ইন্টারন্যাশনাল পেমেন্ট, ভালো ট্যাক্স পলিসি, ফ্রিল্যান্সার ফ্রেন্ডলি ব্যাংকিং, কন্ট্রাক্ট প্রোটেকশন এবং হয়রানি মুক্ত সার্ভিস নিশ্চিত করতে হবে। ফ্রিল্যান্সার আইডি এবং সাম্প্রতিক ফরেন এক্সচেঞ্জ সহজ করার উদ্যোগ খুবই ভালো শুরু, তবে শুধু আইডি কার্ড দিয়ে পুরো সিস্টেম তৈরি করা হয় না। আর পরবর্তী প্রজন্মকে শুধু ফাইবার এবং আপওয়ার্কে গিগ করার জন্য তৈরি করলে হবে না, তাদের তৈরি করতে হবে গ্লোবাল টেকনোলজি এন্টারপ্রেনার হিসেবে। বাংলাদেশের প্রথম প্রজন্মের টেক প্রফেশনালরা সিস্টেমের কারণে তৈরি হয়নি, তারা অনেকেই সিস্টেমের সীমাবদ্ধতা অতিক্রম করে তৈরি হয়েছে। পরবর্তী প্রজন্মকেও যদি একইভাবে একালতে হয়, তাহলে সেটাকে টেক হাব তৈরি বলা যাবে না। প্রথম প্রজন্ম নিজের পথ নিজে তৈরি করেছে, এখন গভর্নমেন্টের দায়িত্ব পরবর্তী প্রজন্মের জন্য সেই পথটা পরিষ্কার, প্রফেশনাল এবং গ্লোবাল স্ট্যান্ডার্ড তৈরি করা।